এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। নমস্কার, আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন পল্লব ঘোষের লেখা ভবা মাঝির ভয়। গল্প পাঠে রয়েছে আমি প্রত্যয়, অভিনয় এবং বিভিন্ন চরিত্রে রয়েছে সৌরভ ধনী সাহা, প্রদীপ্তা মান্না, সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। This video is sponsored by the members of 221B Harrison Road. পাঁচজন মিলে ধরাধরি করে আপাদমস্তক সাদা কাপড়ে ঢাকা শরীরটাকে আস্তে আস্তে নৌকার পাটায় শোয়ালো। রাজীব, লখা, কালুয়া, ভবা আর শিবু। পাঁচজনের বয়সী 25-30-এর মধ্যে। সারাদিনের মাঠের কাজ ছেড়ে এখন একটা বিরাট দায় পড়েছে এদের ঘাড়ে। পড়েছে বলা ভুল, এরা নিয়েছে। গ্রামের সহায় সম্বলহীন জ্যেষ্ঠতম সদস্য খেন্তি বুড়ি 3 দিনের জ্বরে ভুগে ধুঁকতে ধুঁকতে অতি কষ্টে ইহলোকের মায়া ত্যাগ করেছে। বুড়ির এক ছেলে ছিল বটে, তবে বেশ কয়েক বছর আগে সে বেমালুম বাড়ি ছাড়া হয়। কি এক অভিযোগের দায় নাকি পুলিশ তাকে খুঁজে বেরিয়েছিল, তবে আজ অবধি তার আর কোনো সন্ধান মেলেনি। লোকে ধরে নিয়েছে হয় সে মৃত, আর না হলে জীবিত থাকলেও সে অপদার্থ ছেলে অন্তত এমুখও হবে না কোনোদিন। বংশে বাতি দেওয়া তো কোন ছাড়। বুড়ির 3 কুলে এমন কেউ নেই যে আজকের দিনে এসে বুড়ির মুখে আগুন দেয়। অসহায় ঘাটের মরার দায়িত্ব গ্রামের তথাকথিত সভ্যভব্য লোকে কেউ নিতে চায়নি, অথচ তাদের দাবি বুড়িকে শ্মশানে দাহ করতে হবে। তাই গ্রামের কল্যাণের কথা ভেবে শেষটায় এই দায়িত্ব কাঁধে নিয়েছে এই পঞ্চপাণ্ডব। হাজার হোক, বুড়ি তো তাদেরকে নাতি বলে ভালোবাসত। লোকজন দূরছাই করে ঠেলে সরিয়ে দিলেও বুড়ির মরা মুখ দেখে তাদের বুকে একবারের জন্য হলেও মোচড় দিয়েছিল। তাই সারাদিনের কাজের পর এই সন্ধ্যায় তারা মরাটাকে নিয়ে বেরিয়েছে। গ্রামটা সুন্দরবনের কালিন্দী নদীর এপারে। শ্মশান যেতে গেলে নদী পেরিয়ে ওপারে যেতে হবে। সাঁকো যাও বা ছিল, গত বছরের বন্যায় সেটা ধুয়ে মুছে নিশ্চিহ্ন হওয়ার পর থেকে আর কেউ বানাতে চায়নি। তাই নৌকাই একমাত্র ভরসা। নৌকা ভরার নিজের রয়েছে, তবে সমস্যা হলো এই রাতের বেলা মরা নিয়ে যেতে গিয়ে আবার না ঝড় বৃষ্টির মুখে পড়তে হয়। কালিন্দীকে এখানকার লোকেরা বর্ষা নদী বলেই ডাকে। বর্ষায় এই নদীর যত তর্জন গর্জন, বাকি সময় হেঁটেও নদী এপার ওপার করা যায় নিরাপদে। এখন গরম অনেকটাই কমে বর্ষা শুরু হয়েছে। মাঝে মাঝেই দিনে রাতে বৃষ্টি হয়ে যাচ্ছে। আকাশে সূর্যের দেখা তো আর পাওয়াই যায় না। কপালের ঘাম মুছে শিবু বলল, ওহ বাবা, ভালোই ভালো কাজ মিটিয়ে দিতে পারলে হয়। রাজীবটাকে বললাম কাল সকালে বুড়িকে পড়ালে কি হতো। রাজীব নৌকার পাটাতনের ওপর বসে নাকে নস্যি ঠুসে বলল, ঝামেলা মিটিয়ে দে ভাই, মলা বাসি হবে, লোকে চিল্লামিল্লি করবে, ভালো লাগে না এসব। বললেই হলো। কালুয়া বিরক্তি মুখে বলল, সালা পুরানোর বেলায় তো কেউ নেই, শত দায় আমাদের। আর তাছাড়া রাতের বেলা মরা পোড়াতে নেই, ভূত ধরে। রাজীব হেসে বলল, আমলা মধু মাতালের জাতলে কালুয়া, ওই মাতালদের ভূতে ধরে না। আর এই খেন্তি বুড়ির মরা দেখলে ভূত এমনিতেই ওই লুঙ্গি গুটিয়ে পালাবে। লখা বলল,
সব তো বুঝলাম, কিন্তু রাতে উজানের নৌকা বাবা, তার উপর আবার আকাশের এই অবস্থা একেবারে ভালো নয়। কখন কি শুরু হয়ে যাবে। তাতে এই ভবা আমাদের মাস্টার লোক আছে ভাই, ওর নৌকা, তুই কি ওকে হালকা লিচ্ছিস নাকি? ও বিলাত ড্রাইভার। বুড়ির মরাকে মাঝামাঝি শুইয়ে ওরা এদিক ওদিক মিলিয়ে বসল নৌকার টাল সামলে। সন্ধ্যা হয়ে এসেছে, তার উপর আকাশে মেঘ রয়েছে, তবে আজ হাওয়া নেই। বাতাসে কিরকম একটা গুমোট ভাব। দড়ি খুলে নৌকা জলে ভাসিয়ে উঠে পড়ল ভবা। দুটো হ্যারিকেন আর টর্চ সঙ্গে নেওয়া আছে বটে। বর্ষা নদীর জল এখন বেশ অনেকটাই। ছোট ছোট স্রোত বয়ে যাচ্ছে, তার সাথে এদিক ওদিক থেকে জলের তোড়ে ভেসে আসছে পানা, খড়ের আঁটি এসব। বুড়ির মরাটা নৌকার ছইয়ের ভেতর আপাতত রাখা আছে। ঠোঁটে একটা বিড়ি গুজে আরেকটা রাজীবকে দিয়ে লখা বলল, বুড়িকে পুড়িয়ে দিলেই কি আর গায়ের যত অকল্যাণ সব মিটে যাবে নাকি? গায়ে যা সব শুরু হয়েছে, অলক্ষণে কাণ্ড যত সব। ভবা দাঁড় টানতে টানতে বলল, তাজা বলছিস? এই হপ্তাহে গায়ের একজন করে মাইয়া মানুষ যে কোথায় উবে যাচ্ছে কে জানে। কি সব ভুতুরে কাণ্ড ভাই! শুধু মাইয়া মানুষের দিকে নজর, যারা যাচ্ছে তাদের তো আর ঠিকই দেখা মিলছে নি। শিবু বলল, এসব যখন শুরু হয় বেশ মনে আসে। আমি হাওড়ায় আমার এক মাসির বাড়ি ছিলাম। ফিরে এসে শুনি উমাপতি বাবুর বউকে পাওয়া যাচ্ছে না। সেদিন দেখছিলাম বটে ওনার হাহাকার। ওদের বাড়িতে যে কাজ করে ও যাকে বিন্দি, তাকে শুধোতেই সে বলে কি না আগের দিন রাতে বউটা বাড়ির পেছন দিকে বড় কাজ সারতে গেছিল। ওই উমাপতি বাবুদের বাড়ির পেছনে পুকুর আর বাঁশবাগান রয়েছে নয়, ওইখানটায়। তা বেশ কিছুক্ষণ হয়ে গেলেও বউ বাড়ি আসছে না দেখে প্রথমে বিন্দি আর তারপর উমাপতি বাবু নিজে গিয়ে খোঁজ করে। অনেক হাঁক ডাক খোঁজাখুঁজির পরে বাঁশবনের ধার থেকে কেবল ওনার বউয়ের সটিজোড়া হ্যারিকেন আর লোটাটা পাওয়া গেল শুধু। সেদিন পরদিন পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেও আর পাওয়া গেল না। শ্বাসটায় সবাই আশা সারি দিল। সে যে কোথায় গেল, কে তাকে নিয়ে গেল, কেউ জানে না। আর সেই শুরু হলো। তারপর থেকে গাঁয়ের মেয়ে বউরা একের পর এক যে কোথায় কর্পূরের মতো উবে যেতে লাগলো, কে জানে। আচ্ছা, ওই হাড় গয়লার মায়ার ব্যাপারটা কি হয়েছিল? মেঘে ঢাকা কালো আকাশে হঠাৎ বিদ্যুতের ঝলকানি দেখা যায়। রাজীব বিড়ির ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, হ্যালে বাবা, কি মনে হচ্ছে? বৃষ্টি আসবে নাকি? একটা ঠান্ডা হাওয়া ততক্ষণে বইতে শুরু করেছে। ভবা বেশ বিজ্ঞের মতো এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে বলল, এই হাওয়া বান জলের হাওয়া হে, আবার নদীতে বান ডাইকব, লোকের ঘর বাড়ি ফসল সব নষ্ট হইব। হাওয়ার মুখে পড়ে নৌকায় রাখা হ্যারিকেনের শিখাগুলো এদিক ওদিক কাঁপতে থাকে। দূর দূরান্তে এই হ্যারিকেন ছাড়া আর দ্বিতীয় কোনো আলোর উৎস চোখে পড়ছে না। মাঝে মাঝে আকাশে মেঘের গুড়গুড়ানির শব্দ কানে আসছে। ভবার দাঁড়ের ঠেলায় নৌকা ততক্ষণে মাঝ নদীতে এসে পৌঁছেছে। লখা একবার উঁকি মেরে ছইয়ের ভেতর বুড়ির মরাটা ঠিকঠাক আছে কিনা একবার দেখে নিয়ে বলতে শুরু করলো, হাড়ু গোয়ালার মেয়েটা যেভাবে গুম হইল, সত্যি ভাবলে এখনো অবাক লাগে। বেচারা গোয়ালা দিন আনে দিন খায়, তার ঘরেও এই দুর্দশা। বলো, কোনো কথা হইল? আচ্ছা, ও তো শুনেছিলাম যেদিন ওই ঘটনা ঘটলো তার পরের মাসে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল নাকি? লখা উপরে নিচে ঘাড় নাড়িয়ে বলল, ও, সেই নিয়ে কম অশান্তি?
সৌর বাড়ির লোক অপবাদ দিয়ে বসলে যে মেয়ের নাকি বাইরের অন্য ছেলের সাথে চক্কর চলে, তাই বিয়ের আগে ভেগে গেছে গিয়া। কিন্তু না হে, মানসী ভালো মেয়ে। ব্যাপারটা হয়েছিল কি, যেই দিন মেয়েটা হারায় গেল ওর বাড়িতে কেউ ছিল না। হারুগোয়ালা বোধহয় পাশের গায়ে দুধ দিতে গেছিল, আর তার বউ গেছিল বাপের বাড়ি। এদিকে সন্ধ্যা হয়ে গেছিল। হারুগোয়ালার যদিও ফিরে আসার কথা, তাও সন্ধ্যা অব্দি তো মানুষই একাই ছিল। হারুর বাড়ির লাগোয়াই ওর হাঁস খোলা। এবার যতটা আমার শোনা কথা, মানুষই একাই ঘরে ছিল। হয়তো খোপের ভেতর থেকে হাঁসের চিৎকার ডাকাডাকি শুনে বেড়ায় আসে। আলো জ্বালিয়ে এদিক ওদিক দেখে হয়তো ভেবছিল খোপের ভেতর সাপ ঢুকেছে। কি করবে না করবে বুঝতে না পেরে ওদের সামনের বাড়ির ওই 5 কুড়ি বামনের ঘর, তাদের বার ডুয়ে ডাকাডাকি করছিল। এবার সন্ধ্যা হয়ে গেছে, লোকের ঘরের দরজা জানলা সব বন্ধ। হয়তো 5 কুড়ি বামনের বউ বেশ কয়েকবার ডাকাডাকির পর শুনতে পেয়েছিল। তা বামুনের বউকে তো দেখছস, অমন গজ কশ্যপের মতো চেহারায় গদায় লস্করি সালে 18 মাসে বছর কাটে তার। তা সে বাপু আলো নিয়ে নড়ে সরে বেরিয়ে আসতে আসতে পাখি উড়ে গেছে। সে এসে দেখে হারুগোয়ালার বাড়ির হাঁসের খোপের সামনে রাখা মানুষের ছেঁড়া চটি জোড়া, আর মাটিতে গড়াচ্ছে হ্যারিকেন খানা। আর কিছুই নাই। বার দুয়েক ডাকাডাকির পরেও গলার আওয়াজ মিলল না। সে ফিরে আসতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ হারুগোয়ালার বাড়ি থেকে কিছুটা দূরে বাঁশবনের ভেতর থেকে মানুষের কান ফাটানো চিৎকার শুনতে পেল। তা বামুনের বউ তো ভয়ে চিল্লামিল্লি করে আশেপাশের বাড়ির লোকেদের জোগাড় করলো। লোকজন এসে বামুনের বউয়ের কথা শুনে গোটা বাঁশ বাগান তোলপাড় করে ফেললেও মানুষের আর দেখা পেল না। হতবাগা হারুগোয়ালা আর তার বউ সারা রাত বুক চাপড়ে কেঁদে মরল। কালুয়া বলল, সেই থেকে যে শুরু হলো মেয়ে মানুষদের লোপাট হওয়া, আজ অব্দি কারোর টিকি দেখা মিলল না। সত্যি এসব ভুতুরে কাণ্ড বটে। আচ্ছা, সপ্তাহ দুয়েক আগে যে ওপাড়া জলধর জেলের বউয়ের লাশ পাওয়া গেল নদীর জলে, মনে আছে? এবার মুখ খুলল ভবা। আরে ওই জলধর ছেলেটা একটা বজ্জাত লোক। হতভাগা জানে এই গাঁয়ের এই অবস্থা, মায়া মানুষরা যখন তখন লোপাট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক কইছ। সে বেটা তাও বউকে ইচ্ছে করে বলেছিল সন্ধ্যায় নদীর পাড়ে গিয়া তার জন্য দাঁড়াইতে। সগু নাকি মাছ ধইরা আনবেন। তা হইল, সর্বনাশ হইয়াই গেল গিয়া। জলধর নদীর পাড়ে নৌকা আইনা বউকে কোথাও দেখতে না পাইয়া বাড়ি চইলা গেল। ভাবলো বোধহয় বউ আসেইনি। ওইদিকে বাড়ি গিয়াও দেখে বউ নাই। সারা রাত খুঁজাও কিছু পাওয়া গেল না। অবশেষে পরদিন সকালে আমি আর আমার ভাই গণেশ জাল ফেলতে নদীর পাড়ে এসে দেখি কে যেন উপর হয়ে পাড়ের জল কাদায় মাথা গুইজা পইরা আছে। ভাই তো আমার দেখাই ভয়ে আটকে উঠছিল। তা যাই হোক, ধরাধরি কইরা বডিটা পাড়ের উপর তুইলা আইনা দেখি জলধর জেলের বউ। লোকজন অনেকে বলছিল যে সন্ধ্যায় বউ হয়তো জলধরের কথা শুই না নদীর পাড়ে আইছিল, কোনোভাবে বেকায়দায় পা পিছলা পইরা ডুইবা মরছে। কিন্তু না হে, সে জেলের ঘরের বউ, সাঁতার ঘাইতে জানে, জল ঘাইটা সংসার চালায়। এত সহজে জলে পইরাই ডুইবা মইরা যাইব তা কি হয় নাকি? ঠিক যেন বিশ্বাস হয় না। তাছাড়া কি? অন্ধকারে হাওয়ায় পড়ে হ্যারিকেনের শিখা দপদপ করে দুলছে, মাঝে মাঝে তাগিয়ে পড়ছে ভবার মুখের ওপর। ভবা মুখ সামনের দিকে নামিয়ে যেন খুব গোপন কোনো কথা বলবে এভাবে চোখ গোল গোল করে গলার স্বর নামিয়ে বলল, তাছাড়া আমি আর গণেশ দেখছিলুম বউয়ের ঘাড়ের হাড়গুলো একদম ভাইঙা গুড়াইয়া গিয়াছে। জলে ডুইবা মরলে ও জিনিস হয় না। কেউ হরে মাইরা জলে ফাইলা দিছে বলে আমার মনে হয়। ওভাবে ঘাড় ঘুরিয়ে দিয়েছে মারতে পারে। সে যাই হোক, মানুষ বলে তো আমার মনে হয় না।
তাছাড়া জলধর জেলের ওপর কোন মাইন্সের এত রাগ থাকবে যে তার বউকে অমন ঘাড় মোটকে মেরে ফেলবে? তাহলে ওকে মারল কে? রাজীব এতক্ষণে বিড়ি ফুঁকতে ফুঁকতে চুপচাপ ওদের কথা শুনছিল। বিড়িটা শেষ করে জলে ফেলে আড়মোড়া ভেঙে বলল, আমার ধারণা ওই গেলামের বউগুলোকে যে নিয়ে যাচ্ছে, জলধরের বউকে হয়তো সুবিধে করতে না পেরে মেলে লেগে গেছে। এবার সে মালুসলা কি তা কে জানে। ইতিমধ্যে নদীতে টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। লখা নির্দেশ দিল, কালুয়া, শিবে, তোরা এক কাজ কর, আরে হ্যারিকেন নিয়ে শোয়ের ভেতরে বসগে। বৃষ্টিতে পরে হ্যারিকেন নিভে যাবে, আর তাছাড়া বুড়ির মরাটাকেও একা ফেলে রাখা ঠিক হবে না। হ্যাঁ, মলা ফেলে লাগলে নাকি কিছু ঢুকে যায়। যা যা, আমি আর রাজীব আসি, বাবাকে টর্চ দেখাচ্ছি। কালুয়া হ্যারিকেন নিয়ে ছইয়ের ভেতর ঢুকতে ঢুকতে বলল, আরে ওই ভবাটাকে তাড়াতাড়ি চালাতে বল, ও তো সেই কখন থেকে দাঁড় নিয়ে লড়কাচ্ছে। এতক্ষণে নদী পেরিয়ে বুড়িকে পুড়িয়ে ঘরে ঢুকে ঘুম দেওয়ার কথা। ভবা চটে গিয়ে মুখ দিয়ে একটা অপশব্দ বের করে বলল, হাল আর পুত, জীবনে কোনোদিনও তার হাতে ধইরা হাওয়ার উল্টো দিকে উজান গাগে টাইনা দেখছস? ওইগুলো খুইলা জলে বইরা যাইব, আর তারপর ভরা নদী স্রোত আছে, বাদলার রাত। তোদের মতো হাতির বাচ্চাগুলো সাইপা বসছে নৌকায়। আরে আরে ঠিক আছে ঠিক আছে, তুই ওই কালুয়ার কথা সারান দে আর নিজের কাজ কর। সাবধানে চল, রাত বিরেতে বাদলার দিনে। নদী বেয়ে ঠান্ডা জলো হাওয়া তীরের মতো এসে ওদের গায়ে যেন কামড় বসাতে থাকে। ছইয়ের ওপর চাপানো একটা কালো ত্রিপল হাওয়ার মুখে পড়ে পথ পথ শব্দে উঠছে। রাজীব এদিক ওদিক দেখতে দেখতে বলল, বুঝলি লবিল, জাল নিয়ে এলে বোতলে যাকে যাকে মাছ তুলতাম। না ভাই, সারান দে, কি দরকার? মরা মানুষ নিয়ে নৌকায় যাচ্ছি, ভালোই ভালোই পুড়িয়ে দিয়ে বাড়ি ফিরতে পারলে বাঁচি। এই বর্ষা নদীর পার করলে তবে গিয়ে আমাদের খেন্তি বুড়ি বৈতরণী পার করতে পারবে। কথায় কথায় ওরা অবশেষে নদীর ওপারে এসে পৌঁছল। নদীর এপারে সামনের আম কাঁঠালে ঘেরা জায়গাটা পেরোলেই শ্মশান পড়ে। ও ধারটা ঘন বাঁশ বন। এদিকে বৃষ্টির বেগ আরো বাড়ছে। নৌকাটা পাড়ের কাছাকাছি এনে মোটা দড়ির মুখটা নিয়ে কাদার উপর ঝপাত করে লাফিয়ে নামল ভবা। কিছু দূরে একটা মোটা গাছের গুঁড়ির সাথে দড়িটা জড়িয়ে বেশ শক্ত করে বেঁধে দিল, যাতে না জলের তোড়ে ভেসে যায়। লখা চিন্তিত মুখে বলল, আরে কি করা যায়? এ যা বৃষ্টি, ভারী সমস্যা হইল। ছইয়ের ভেতর থেকে বেরিয়ে এসে কালুয়া বলল, ও দরকার নেই লখাদা, বুড়িকে শ্মশানে গিয়ে পুঁতা দাও। এই বৃষ্টিতে কাঠে আগুন ধরবে না। হাঁটুর নিচে বুদ্ধি রাখলে যা হয় আর কি। ওই বুড়ির মরারে পুইতটা নাই, আর পুইতলেও ওই শেয়াল কুকুর ঠিক গন্ধ পাইয়া মরা ভাই কইরা খুইবলা খাইব, মশা গন্ধ ছড়াইব। ওই পাশে আবার বামুন পাড়া আছে, একটা অনর্থ হইয়া যাইব। সকলে ভাবতে থাকে যে এ মরাকে কি করে উদ্ধার করা হবে। আচমকা শিবু কাঁপা কাঁপা গলায় বলল, ওখানে কে? বাকিরা তার দৃষ্টি অনুসরণ করে দেখল কিছুটা দূরে বাঁশ বনের দিকে বনটা অস্বাভাবিক রকমভাবে দুলছে। এত জোরেও তো হাওয়া দেয়নি যে অমন একটা বাঁশ বনে সাড়া তুলবে। ওরা এক এক করে পাড়ের কাদায় নেমে দাঁড়ালো। রুদ্ধশ্বাসে তাকিয়ে রইল বাঁশ বনটার দিকে। কিছুক্ষণ সব চুপচাপ, কোনো শব্দ নেই, নড়াচড়া নেই। ওরা একে অপরের মুখে চাওয়াচাওয়ি করতে লাগলো। কালুয়া বলল, একবার হারিকেন নিয়ে ভেতরে গিয়ে দেখবো নাকি? কি দরকার বাপ? স্যার, কোথায় অন্ধকারে কি আছে না আছে
দরকার নেই বাবা, কাজটা সেরে তাড়াতাড়ি ফিরে চল। লখার মুখের কথা শেষ হতে না হতেই চাপা গোঙানিটা বেরিয়ে এলো শিবুর মুখ থেকে। উত্তেজনায় সে চেপে ধরেছে লখার হাত। ব্যাপারটা ওদের সকলেরই নজরে পড়েছে। বাঁশবনের সামনের দিকের দুটো বড় বাঁশ গাছ, দুদিকে ফাঁক করে বেরিয়ে এসেছে একটা ছায়ামূর্তি। অন্ধকারের মধ্যেও তার কালো কুচকুচে 8 হাত লম্বা দেহটা ওদের মনে রীতিমতো ভয় ধরিয়ে দিল। এমন লম্বা রোগা দেহের যে কোনো মানুষ হতে পারে তা তারা বাপের জন্মেও দেখেনি। আদৌ ওটা মানুষ তো? ধীরে ধীরে সেই বিরাট কালো ছায়ামূর্তিটি বাঁশ ঝাড় পেরিয়ে বেরিয়ে এলো নদীর পাড়ে। মূর্তিটার হাঁটাও কিরকম যেন অদ্ভুত, স্বাভাবিক মানুষের মতো না, যেন কাদার মধ্যে পা টেনে টেনে সে এগিয়ে আসছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে সামনেটা দৃশ্যমান হচ্ছে বটে, তবে মূর্তিটার দেহের কৃষ্ণবর্ণ দূর করার পক্ষে সে আলো যথেষ্ট নয়। ফলে তাদের থেকে কিছুটা দূরে নদীর পাড়ে অমন বিকট দেহের ওটা কি যে এসে দাঁড়িয়েছে তা বুঝতে পারল না রাজীব লখারা। আরও একটা অদ্ভুত ব্যাপার, মূর্তিটার কাঁধের ওপর ভারী কিছু একটা রয়েছে এবং সেটা যেন অন্ধকারে নড়াচড়া করছে। ভবা একমাত্র আন্দাজ করতে পারল, আরে কাঁধের উপর তো একটা মানুষ, একটা মাইয়া মানুষ মনে হয়। এমন বাদলার রাতে নদীর তীরে এমন একটা ব্যাপার এতটাই অদ্ভুত আর ভয়ানক যে ওরা কি করবে না করবে বুঝতে পারল না। সকলে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থেকে কেবল দেখে যেতে লাগলো। মূর্তিটা আস্তে আস্তে নদীর পাড় ছেড়ে নেমে এলো জল কাদার মধ্যে, তারপর নামলো কোমর জলে। ওরা 5 জন ততক্ষণে নদীর পাড় থেকে একটু সরে এসেছে। একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলো এরপর কি হয়। মূর্তিটা ওদের দেখতে পায়নি। এরপর যে কাণ্ড হলো সেটা ওরা স্বপ্নেও আশা করেনি। মূর্তিটা একটা বিকট চিৎকার করে তার কাঁধের ওপর শোয়ানো মেয়ে মানুষটাকে চাগিয়ে তুলে ফেললো জলের ওপর। মূর্তিটা এবার ঝুঁকে বসলো আর তারপরেই জলে শুরু হলো একটা অমানসিক তোলপাড়। ব্যাপারটা কি হচ্ছে ওদের বুঝতে খুব বেশি সময় লাগলো না। ছায়ামূর্তিটি জলের ভেতর মেয়ে মানুষটার মুখ গুঁজে দিয়ে চেপে ধরেছে তার চুলের মুঠি। তাকে ডুবিয়ে শ্বাসরোধ করে মারতে চাইছে সে। ভয়ে বিস্ময়ে লখারা হতভম্ব। এই দুর্যোগের রাতে সব কি দেখছে তারা? আদৌ কি তারা ঠিক দেখছে? জলের ভেতর হাত মুখ গুঁজে মেয়েটা হাত পা ঝাপটাতে লাগলো। জলের ওপর তারপর ছটপট করার শব্দ আসছে, কিন্তু ধীরে ধীরে সেই শব্দকে ছাপিয়ে গেল সেই বিভৎস মূর্তির পৈশাচিক হাসি। প্রায় বেশ কিছুক্ষণ যন্ত্রণায় ছটপট করতে করতে মেয়েটি হঠাৎ যেন নিজের শেষ জীবনী শক্তি দিয়ে একবার মাথাটা জলের উপর তুলল। আর তারপর আর কিছু নেই, সব শান্ত হয়ে গেল। নদীর ঢেউয়ের তালে তালে তুলতে থাকলো এক হতভাগিনীর অসার দেহ। হঠাৎ থ হয়ে দাঁড়িয়ে থাকা লখাদের যেন হুঁশ ফিরে এলো। রাজীবের হাত চেপে ধরে লখা বলল, রাজীব, না ভাই, ওই মেয়ে মানুষটাকে এইভাবে এখানে এভাবে দাঁড়িয়ে থেকে লাভ নাই, চল চল। হ্যারিকেনটা উঁচিয়ে ধরে ভবা বলল, হ্যাঁ চল, এইভাবে চোখের সামনে কাউরে খুন কইরা দিব, আর সেইটা আমাদের মতো 5-5টা গোটা জওয়ান মরদ থাকতে। ওরা পেরিয়ে এলো। গাছপালার আড়ালে থেকে কোনো লাভ হলো না। ওরা জলের ধারে পৌঁছাবার আগেই ওই বিশাল বড় মূর্তিটা মেয়েটার শরীর সমেত জলের তলায় নিঃশব্দে হারিয়ে গেল। ভবা আর কালুয়া সাহস করে জলে কিছুটা নেমে হাত পা ছড়িয়ে খোঁজাখুঁজি করল, কিন্তু না, কিছু নেই। পাড়ের উপর থেকে লখা চেঁচিয়ে বলল, বাবা, কালুয়া, চলে আয়। বর্ষার রাতে বেশি জলে নামোস না,
উঠে আয় কইতাছি। আমাদের চোখের সামনে মেয়ে মানুষটাকে ওভাবে মেরে কোথায় গুম হয়ে গেল, আর ওটা ছিলই বা কে? ভবা আর কালুয়া উঠে এলো। লখা কাঁধের গামছায় মুখের ঘাম মুছে বলল, যা হয়েছে হয়েছে, কাল গাঁয়ের লোককে সব কথা খুলে বলতে হবে। রাত বিরতে সকলের অলক্ষ্যে নদীর তীরে এসব মানুষ খুন চলছে, এ তো হতে দেওয়া যায় না। তবে ওটা আল যাই হোক, মানুষ ছিল না। সবাই কেবল নিরুত্তর দৃষ্টিতে তাকালো একে অপরের দিকে। তারপর পাড়ে উঠে এগিয়ে চলল পেছনে ফেলে আসা নৌকার দিকে। বৃষ্টি যেন আরো ঝেঁপে নামছে তখন। তার মানে গায়ে যেসব মেয়ে মানুষ গুম হচ্ছে তাদের পেছনের রহস্যটা এই। আমারও তাই মনে হচ্ছে। না জানি আজ রাতে ওইটা কার ঘর থেকে মেয়ে তুলে আনলো, আর ওটা ছেলেই বা কে, মানে কি? আর যাই হোক, ও মানুষ লয়, ও কখনোই মানুষ হতে পারে না। বলতে বলতে ওরা যখন এসে পৌঁছেছে নৌকার কাছে, সামনের দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে গেল। নৌকার পাটার উপর রাখা একটা হ্যারিকেন টিম টিম করে জ্বলছে, আর ঠিক সেটাকে সামনে নিয়ে ছইয়ের মুখে উবু হয়ে কেউ যেন বসে আছে। আপাদমস্তক কাপড়ে ঢাকা সাদা কাপড়। লখা দেখলো ওরা 5 জনই তো নৌকার বাইরে। তাহলে ওখানে ওটা কে বসে? সে পাড়ে দাঁড়িয়েই হাঁক পারল, এই কে রে? এ কে নৌকার ওপর? মস্করা হচ্ছে? কোনো উত্তর এলো না। ওরা এক পা করে এগিয়ে যেতে লাগলো কাদা পেরিয়ে। লখা আবার হাঁক দিল। এই শালা কে রে? প্রত্যুত্তরে ফিরে এলো একটা অপার্থিব খিলখিলে হাসি। আমি চিনতে পারছিস না? কে তুই? রাত বিরেতে মস্করা মারার জায়গা পাও না? মানুষ খুন আবার মস্করা করে হয় নাকি? হ্যাঁ, বুক কেঁপে উঠল ওদের সকলের। এ বলে কি? হঠাৎ শিবু কাঁপা কাঁপা গলায় বলল, কমলদা তুই? সকলে চকিতে ঘুরে তাকালো শিবুর দিকে। কমল? শিবু বলে কি? এ তাহলে খেন্তি বুড়ির সেই পালিয়ে যাওয়া ছেলে কমল। কমল হেসে বলল, বিনাশকালে বুদ্ধি নাশ হয় জানতাম। তোদের যে বুদ্ধি ফিরেছে, তোরা আমাকে চিনতে পেরেছিস। আমাকে মানুষ খুন করতে দেখেছিস। শয়তান, তাহলে তুই ওই মেয়েটারে খুন করছস? হ্যাঁ রে, জেল খেটেও তোর মতিগতি হইল না? দাঁড়া, গায়ে ফিরতি দে, তারপর তোর ব্যবস্থা করতাছি। গায়ে ফিরতে দিলে তো? লোককে আমার কথা বলতে দিলে তো? তার মানে? কিরে, ভয় পেলি নাকি? 5-5টা ভদ্রলোকের ঘরের ছেলের মনে আমাকে দেখে ভয় ধরেছে। কমল, কি চাস তুই? প্রতিশোধ। পর স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে তার খুন করার মিথ্যে অভিযোগে আমাকে ফাঁসিয়েছিল গোটা গ্রাম মিলে। দিনের পর দিন ঘর বাড়ি ছেড়ে এখানে ওখানে পালিয়ে বেরিয়েছি, তাও তোদের শান্তি হলো না। হরিগয়লা, জলধর জেলে, এমনকি ওই উমাপতিও আমাকে হেনস্থা করতে ছাড়েনি। রাতের অন্ধকারে এসেছিলাম আমার মায়ের সাথে দেখা করতে, কিন্তু ধরতে পেরে আমাকে পিটিয়ে মারল। লাঠির আঘাতে 2 ফাঁক করে দিল মাথা। লোক জানাজানির ভয়ে
এই নদীতে এনে কলসি পাথর ভেদে ডুবিয়ে দিল, তবুও তোদের স্বাদ মিটল না। দিনের পর দিন আমার মায়ের ওপর যা নয় তাই গালিগালাজ চলতে লাগলো। আমার মা নাকি ডাইনি, তাই নাকি রে? আর সে এক শয়তানের জন্ম দিয়েছে। শুধুমাত্র গরিব বলে আমাদের কথার কোনো দাম রইল না। কিন্তু আজ সব কিছু সুদে আসলে উসুল করে নেওয়ার সময় এসেছে। এক এক করে সকলের বাড়ির মেয়েকে তুলে নিয়ে এই জলে ডুবিয়েই খুন করেছি আমি। তোদের রক্তে দয়া মায়া নেই, রক্তের বদলা তাই রক্ত দিয়েই মেটাবো। সামনে থেকে হ্যারিকেনটা হাতে তুলে নিয়ে আস্তে আস্তে এবার উঠে দাঁড়ালো আপাত মস্তক চাদরে ঢাকা কমলের মূর্তি। তারপর একটা সরু হাড্ডিসার হাত চাদরের তলা থেকে বার করে মুখের আবরণটা সরিয়ে দিল। কিন্তু এ কি? এ তো মরা খেন্তি বুড়ি। তোবড়ানো গাল, ঝুলে পড়া চামড়া, শুধু চোখের কোটরে লাল হয়ে জ্বলছে দুটো অগ্নিপিণ্ড। মৃত মা খেন্তির শরীরে ভর করেছে মৃত ছেলে কমলের অতৃপ্ত আত্মা। হতবাক দৃষ্টিতে ভয়ে আড়ষ্ট ওরা পাঁচজন কেবল দাঁড়িয়ে রইল। চোখের সামনে সব কি দেখছে তার কোনো ব্যাখ্যা নেই, ব্যাখ্যা হয় না। ক্ষণে ক্ষণে চমকে ওঠা বিদ্যুতের আলোয় উদ্ভাসিত হচ্ছে খেন্তি বুড়ির বিভৎস রূপ। এবার একসাথে ভেসে এলো মরা মা বেটার গলা। আমি ডাইনি, ডাইনি আমি। আর যে ছেলেকে জন্ম দিয়েছি সে হলো গিয়ে সাক্ষাৎ শয়তান। আর এই শয়তান আজ শয়তানের মতোই কাজ করবে, প্রতিশোধ নেবে, প্রতিশোধ। নৌকা থেকে নেমে জলকাদার উপর এক পা করে এগিয়ে আসতে থাকে সেই মূর্তি। খেন্তি বুড়ি, না কমল, না না দুজনেই কেমন যেন পলকে পলকে কেঁপে কেঁপে উঠে। ওদের চোখের সামনেই পাল্টে যাচ্ছে ওই বিভৎস প্রেত মূর্তির শরীরটা। তোরা তোরা গায়ের লোককে বলবি, হ্যাঁ গায়ের লোককে বলবি, তাই না? বলার দরকার নেই রে, গায়ের লোক কাল এমনি বুঝে যাবে যে রাতে তোরা কি দেখেছিস আর কি হয়েছে তোদের সাথে। বৃষ্টির বেগ ক্রমশ বাড়তে থাকে, সেই সাথে বাড়ে হাওয়ার দাপট। ছপছপ করে নিভে যায় হ্যারিকেনের শিখা। কেবল দুর্ভেদ্য অন্ধকারকে কাঁপিয়ে তোলে পাঁচ পাঁচটা মরণাপন্ন আর্তনাদ। পরদিন সকালে নদীতে মাছ ধরতে আসা জেলের দলের চোখে ধরা পড়ে এক ভয়াবহ দৃশ্য। একটা পানসিতে 5 জন যুবক হাত পা ছড়িয়ে পড়ে আছে। তাদের কারোর দেহেই প্রাণ নেই, আর সবারই মাথাগুলো নৌকার পাটার বাইরে নদীর জলের ভেতর ডোবানো। আর কেউ যেন তাদের ঘাড় মুটকে মেরে এখানে ফেলে রেখে গিয়েছে। এতগুলো জোয়ান ছেলেকে এখানে কে মারল তা কেউ বলতে পারল না। নৌকার ছইয়ের ভেতর থেকে পাওয়া গেল একটা ফাঁকা মরার খাটিয়া আর মরার বালিশ কাপড়।
কিন্তু এখানে তো সবাই মরেছে। কি হয়েছে না হয়েছে তা বলার মতো তো কেউ নেই। তবে জেলেদের একজন একটা মরার মুখ দেখে চিনতে পারল এটা নদীর ওপারের গাঁয়ের লোক, আর এই নৌকা করে ও মাছ ধরতে আসতো প্রায়। ওর নাম ভবা। আপনারা শুনলেন পল্লব ঘোষের লেখা ভবা মাঝির ভয়। গল্পটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিস শো ইজ স্পন্সার্ড বাই দি মেম্বার্স অফ 221 বি হ্যারিসন রোড। সোনিয়া ডি দত্ত, সৈকত ভূঁইয়া, শেখ শামসুদ্দিন, সারা এডেন, মোহাম্মদ ওয়াসিম খান, অভিজিৎ ভকত, বিদিশা মুখার্জি, জয়নাল মল্লিক, ট্রাভেল উইথ এমটিভি রাইডার, কুনাল রয়, সায়ন পাল, জয় রাজ, সমৃদ্ধা দাস, সুব্রত জানা, দ্য বং বয়, সঞ্চিতা সরকার, AR এন্টারটেন রাজবংশী, দীপায়ন ঘোষ, রিয়া সাহা, সোমনাথ মণ্ডল, সন্দীপন কোলে, সৌভিক দাস, শুভম মণ্ডল, ঋষভ মণ্ডল, মঞ্জুর লস্কর, হরিদাস কীর্তনিয়া, বাপ্পা মাঝি, ফায়ার আইস গেমিং, ওয়ান্ডারার কমিউনিটি, অয়ন সাহা, রোহিত প্রধান, আর্ণ, জয়ন্ত ঘোষ, ইন্ড এক্স বুদ্ধদেব, অঙ্কন, KUS গেমিং ওয়াইটি, রশনি.14, ASR, লেটস বিগন, শুভঙ্কর বার, দীপায়ন মাহাতো, শুভজিৎ বসাক, কৌস্তব পান, কুমার গৌরব চক্রবর্তী অফিসিয়াল, বিদ্যুৎ গোস্বামী, স্পেস EXE, PS, অগ্নিভ বক্সি, প্রদীপ রয়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের মেম্বার হওয়ার জন্য। আর খুব তাড়াতাড়ি আমরা মাসে একটা করে ছোট্ট কন্টেন্ট আনব। তাহলে দেরি না করে তাড়াতাড়ি মেম্বার হয়ে যান আর শুনতে থাকুন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।